সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের লেকচারে। যেমনটি আমরা এর আগে লেকচারে কিছু কিছু কথা বলেছিলাম, তবে সব লেকচারে তো সবাই উপস্থিত থাকে না। আর গত লেকচার দুটো আহ, এখনো হয়তো আপলোড করা হয়নি, এটা আমি আপলোড করব। আমার প্রথম কথা হচ্ছে যে আমার যারা এতদিন আমার কাছে পড়ছে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার থেকে, তারা ভালো করেই জানে আমার প্রথম উদ্দেশ্যটাই হলো তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনেক প্রমিজিং এবং অনেক সুবিধা বঞ্চিত ছেলে মেয়ে আছে যাদের খুব ভালো একটা ভবিষ্যৎ হতে পারে। আমি লক্ষ্য করেছি আমার ইউনিভার্সিটিতে যারা মাস্টার্স প্রোগ্রামে, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে গিয়ে যারা মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হয়, এদের মধ্যে অনেকেই খুব ভালো করে এবং এই মুহূর্তে বেশ 4-5 জন স্টুডেন্ট যারা আহ, বাইরে আছে, মানে ইউরোপ আমেরিকার মতো জায়গাতে স্কলারশিপ নিয়ে পিএইচডি করতে চলে গেছে। বাট দে আর ফ্রম ন্যাশনাল ইউনিভার্সিটি। তো ওই জায়গাটা থেকেই আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের একটা অনেক বড় একটা জনগোষ্ঠী যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়ছে, এরা অনেকে হয়তো, সব কলেজে তো আর একই রকম পরিবেশ থাকে না, একই রকম সুযোগ সুবিধা থাকে না, তারা বঞ্চিত হচ্ছে। তাহলে এখন কি করণীয়? আমি তো তোমাকে ল্যাব ক্লাস করাতে যেতে পারবো না, আমি অন্য কিছু করতে পারবো না। আমি তোমাকে বেসিক ফিজিক্সটা সম্পর্কে একটা ফাউন্ডেশন গড়ে তোলার জন্য আমি চেষ্টা করতে পারি। চেষ্টাটা কেন করতে হবে? কারণ তোমার ভিতর থেকে একজন জায়ান্ট সায়েন্টিস্ট বেরিয়ে আসতে পারে, যে হয়তো দিক নির্দেশনা না পাওয়ার কারণে নিজেকে অনেক ছোট মনে করছে, নিজেকে অযোগ্য মনে করছে, নিজেকে নিজে হীনমন্যতায় ভুগছে। এমনকি থার্ড ইয়ার থেকে যখন পদার্থবিজ্ঞানের মূল জটিল সিলেবাস গুলো শুরু হয়, তখন অনেকেই ভয়ে ছেড়ে দিয়ে হয়তো পাস কোর্সে যায় অথবা অন্য কোনো বিকল্প ভাবে ক্যারিয়ারটা গড়ার চেষ্টা করে। কিন্তু তার কিন্তু ফিজিক্সের প্রতি ভালোবাসা ছিল, আর ছিল বলেই সে ফিজিক্সে ভর্তি হয়েছিল। তো যাই হোক, এইসব বিষয়গুলো উপলব্ধি করার পর থেকে আমি চেষ্টা করছি তোমাদের পাশে দাঁড়ানো। আমি শত ব্যস্ততার মধ্যেও দিনে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় তোমাদের জন্য বাজেট রাখি, যাতে করে তোমাদেরকে আমি আমার জ্ঞানের আলোকে এবং আমার অভিজ্ঞতার আলোকে তোমাদের কিছু গাইডলাইন দিতে পারি। মূলত তোমাদের নিয়ে বসার উদ্দেশ্য আমার এটাই। এরপরে আসছে আমার এই দায়বদ্ধতা কেন, বা দায়বদ্ধতা আমি কেন বোধ করছি, তার কারণ আমি একজন শিক্ষক। তাই না? আমি হয়তো ইউনিভার্সিটি থেকে এসে আমার রিসার্চ ওয়ার্কের পাশাপাশি হয়তো আমি 1 ঘন্টা রেস্ট নিতাম বা 2 ঘন্টা রেস্ট নিতাম, সেই সময়টা আমি তোমাকে দিচ্ছি। আমার এই সময়টা তোমাকে দেওয়াতে যে উপকারটা আমি দেখতে পাচ্ছি, যেমন গতবার যারা ফোর্থ ইয়ার পাশ করেছে, আমার অনেকগুলো স্টুডেন্ট এখন পাবলিক ইউনিভার্সিটিতে, বিভিন্ন ইউনিভার্সিটিতে, আমি স্পেসিফিক কোন ইউনিভার্সিটির নাম বলে আহ, আহ, বলবো না আমি, তোমাদের কিউরিয়াসিটি থাকলে জেনে দেখতে পারো। বিভিন্ন ইউনিভার্সিটিতে তারা মাস্টার্সে চান্স পেয়েছে এবং তাদের সংখ্যা 20 জনের কম না। তো ওরা কিন্তু শুধুমাত্র ফোর্থ ইয়ারে আমার কাছে এসেছিল। তাহলে এখন যারা থার্ড ইয়ার কাম ফোর্থ ইয়ার আমার কাছে পড়বে, আমি চাইবো যে এই ব্যাচ থেকে মিনিমাম 50 জন বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাবে এবং তারা সুন্দর একটা ক্যারিয়ার গড়ার রাস্তা পাবে। যেটা হয়েছে তোমাদের মধ্যে, যেটা কাজ করে সেটা হলো, আমাদের তো কোনো ক্লাসরুমে অধিকাংশ ছেলে মেয়েদের সাক্ষাৎকার নিয়ে আমি যেটা বুঝতে পেরেছি, যে আমরা তো আসলে ফাংশনালি কোনো ক্লাস পাই না, একটা সাজেশন বের হয়। আবার দেখো, তোমাদেরকে পুঁজি করে ব্যবসাও করছে অনেকে, সাজেশন বিক্রি করছে অমুক তমুক। গত 2 বছর ধরে দেখছি সাজেশন থেকে প্রশ্ন খুব একটা কমন করছে না, প্রশ্ন মডারেট হচ্ছে। তাহলে এখন উপায় কি? উপায় হচ্ছে সিলেবাসের প্রত্যেকটা টপিক, ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড, ইচ অ্যান্ড এভরি কনসেপ্ট একদম ঠিক একজন ভবিষ্যৎ পদার্থবিজ্ঞানীর মতো বা ভবিষ্যৎ পদার্থবিজ্ঞানের অধ্যাপকের মতো প্রত্যাশা রেখে ক্লিয়ার করে পড়ে যেতে হবে। তো স্যার নোট করবো না, না, নোট করার দরকার নেই। কেন দরকার নেই? নোট না, তুমি প্র্যাকটিস করবে। কি প্র্যাকটিস করবো স্যার? যে থিওরি গুলো তোমার সিলেবাসে রয়েছে, টেক্সট বইগুলো ওভাবে লেখা হয়েছে, অধিকাংশ বই
ওই থিওরি গুলো আমি যেভাবে বুঝিয়ে দিব, তুমি বারবার প্র্যাকটিস করবে, আমার ক্লাসগুলো দেখবে, ভিডিওগুলো দেখবে, আবার প্র্যাকটিস করবে। সমস্যা হলে আমাকে আবার বলবো, আমি সেটা পুনরায় এক্সপ্লেইন করবো, কোনো অসুবিধা নেই। তাহলে কি হবে, ওই থিওরি থেকে কত ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা যেতে পারে এই সম্পর্কে তোমার ধারণাটা যখন ক্লিয়ার হয়ে যাবে, সাধারণত আমরা যারা প্রশ্নকর্তা বিশ্ববিদ্যালয়ের, আমরা ওই জিনিসটাই জানতে চাই যে আমার ছাত্র বা ছাত্রী সে কি এই টপিকটা বুঝে পড়েছে নাকি না বুঝে মুখস্থ করেছে। না বুঝে মুখস্থ করে একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত সিজিপিএ তুলতে পারলেও ভবিষ্যতে তুমি কিন্তু গবেষক হতে পারবে না, অথবা খুব উঁচু কোনো জায়গাতে এই পদার্থবিজ্ঞান নিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা তোমার নেই। তাহলে কি করতে হবে, বুঝতে হবে। স্যার আমি কি তাহলে এই সাবজেক্টের 7টা অধ্যায় বা 8টা অধ্যায় আছে, 8টা অধ্যায় আমাকে একইভাবে পড়তে হবে? তাহলে আমি টোটাল 9টা সাবজেক্ট বা 8টা সাবজেক্ট, আমি তো পাগল হয়ে যাবো স্যার 1 বছরের মধ্যে। হম। খুবই যুক্তিযুক্ত এবং গুরুত্বপূর্ণ কথা। তাহলে বিকল্প কি? বিকল্প হচ্ছে সাজেশন আমরাও করব। কেমন সাজেশন? যেটা আমার এখানে 3rd ইয়ার আমার কাছে পড়েছে, এরকম অনেক স্টুডেন্ট এখানে রয়েছে যারা এই কথাগুলোর সাথে একমত হবে। আমি এখন সিলেবাস অনুযায়ী আলোচনা শুরু করছি। ধরো তোমার এখানে সিলেবাসে লেখা রয়েছে 8টি চ্যাপ্টার, 1 2 3 4 5 6 7 8। পরীক্ষার রেসপেক্টে 8টি চ্যাপ্টারই কি সমান গুরুত্বপূর্ণ? আমি বলবো না। কিন্তু বেসিক বা ফাউন্ডেশনের জন্য প্রত্যেকটা চ্যাপ্টারের যে আলটিমেট জিস্ট বা ইম্পর্টেন্স, সেটা সম্পর্কে ধারণা তুমি নিতে। এবার আসো, প্রথম চ্যাপ্টারটা হচ্ছে সম্পূর্ণ ইন্ট্রোডাকশন। এখানে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনের যে লিমিটেশনস এবং মাইকেলসন এন্ড মোরলি এক্সপেরিমেন্টের যে রেজাল্ট এবং তার ইন্টারপ্রিটেশন, এই দুটো টপিক থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে। শুরু হলো স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং মিনিমাম 2 সেট প্রশ্ন এখান থেকে আসে। শর্ট আরো বেশি আসে। তারপরে আসছে ভেক্টরস অ্যান্ড টেন্সরস, ভেরি ইম্পর্টেন্ট, কারণ টেন্সরটা হচ্ছে হায়ার ফিজিক্সের একটা গুরুত্বপূর্ণ ল্যাঙ্গুয়েজ। বিশেষ করে তুমি যদি অ্যাস্ট্রোনমি, কসমোলজি বা অ্যাস্ট্রোফিজিক্স, এই ধরনের সাবজেক্ট গুলো তুমি যদি এক্সপ্লোর করতে চাও, ডেফিনেটলি ইউ নিড টু হ্যাভ ক্লিয়ার কনসেপ্ট অন টেন্সরস অ্যান্ড নট অনলি দ্যাট, নট অনলি দ্যাট, এনি ফিল্ড অফ হায়ার ফিজিক্স, বিশেষ করে রিলেটেড টু নিউক্লিয়ার ফিজিক্স অর কোয়ান্টাম ফিজিক্স, you must have to have a clear concept and knowledge on tensors. So vector, tensor, they're very, very, what to say, related to each other. আর যেমন a tensor with a 0 degree order is a scalar, আমরা বলে থাকি। তার মানে ইন জেনারেল সব ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা টেন্সর হিসেবে প্রকাশ করতে পারি। কোনটা কোভেরিয়েন্ট কোনটা কন্ট্রাভেরিয়েন্ট জানতে হবে, তাদের রিলেশন জানতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ ম্যাথমেটিক্যাল লজিক। সো এটা আমাকে জানতে হবে। এরপর আসছি ইনভেরিয়েন্ট ইন্টারভেলস। ইনভেরিয়েন্ট ইন্টারভেলস এর মধ্যে তোমার, আমার আমার কসমোলজিতে বা জেনারেল থিওরি অফ রিলেটিভিটিতে ঢোকার আগে যে কনসেপ্ট গুলো ক্লিয়ার করা দরকার, ইনফরমেশন গুলো ক্লিয়ার করা দরকার, সেই সকল বেসিকটা গড়ে উঠবে এই চ্যাপ্টার। তাহলে আমরা 2 4 5
টেন্সর ক্যালকুলাস। টেন্সর ক্যালকুলাস not less important but more important is Einstein's field equation, কারণ ইন ফিউচার আমি যদি মনে করি যে তুমি হয়তো কসমোলজিতে রিসার্চ করবে, বা তুমি হয়তো অ্যাস্ট্রোনমিতে রিসার্চ করবে, বা তুমি হয়তো অ্যাস্ট্রোফিজিক্স এর কোনো লাইন ফিল্ডে যেতে চাও, তখন তার সঙ্গে নিউক্লিয়ার ফিজিক্সটা আসবে। তখন কিন্তু, বা থিওরিটিক্যাল ফিজিক্স কাজ করতে চাও, বা তুমি রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্স রিসার্চ করতে চাও, তাহলে কিন্তু তোমার এই জায়গাটা খুব জরুরি, আইনস্টাইনস ফিল্ড ইকুয়েশন। আর আলটিমেটলি এই সাবজেক্টের নামের সাথেই রয়েছে কসমোলজি। সো কসমোলজি ইটসেলফ ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু একটা কথা আমি বলি, সেটা হচ্ছে এখানে আমি তোমাদের বইটা বাংলা অনুবাদ করে যা দিয়েছে, তাতে করে এটা গল্প আকারে লেখার মতোই, খুব বেশি ইম্পর্টেন্ট থিওরি বা ডেরিভেশন গুলো এখানে খুব একটা নাই। ইভেন দেন এর এক্সপ্লানেশন গুলো তোমাদের জন্য জরুরি। তাহলে কি দাঁড়ালো? চ্যাপ্টার 2, চ্যাপ্টার 4, 5, 7, 8, 2, 4, 5, 7, 8। 1 নাম্বার চ্যাপ্টারটা এমনিতেই পড়া হয়ে যাবে, সুতরাং 1। তাহলে 3, 6, এই দুটো চ্যাপ্টার আমরা করব সিলেক্টিং। এবার কি আমার কাছে আমার বক্তব্যে সাজেশন শব্দটার অর্থ বোঝা গেল? হ্যাঁ স্যার। সাজেশন বলতে আমি কি বুঝিয়েছি এবার বুঝতে পেরেছো? তাহলে এটা নিশ্চয়ই তোমার হ্যাঁ স্যার, কিভাবে বাজারের পড়লে ভালোই বুঝি। বাজারের কোনো কমার্শিয়াল সাজেশন নয়। এটা হচ্ছে চ্যাপ্টার গুলোর মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট, যেটা আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সব আমরা চেষ্টা করব আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করার জন্য। আরেকটা হচ্ছে বেসিক গুলো ক্লিয়ার করব, বাট যদি আমরা কোনো ব্রড কোশ্চেন বা অ্যাডভান্স থিওরি আমরা এখান থেকে অ্যান্সার করতে চাই, সেই ক্ষেত্রে আমরা সামান্য রিস্ক নিব দুটো চ্যাপ্টারে। তাতে আমার কিছু যায় আসে না, কারণ ওটা কমন না পড়লেও এখান থেকে আমার ফুল অ্যান্সার কমন পড়বে। সো হয়ে গেল। এটাই হচ্ছে পড়ার কৌশল। আমি কিন্তু 8টা চ্যাপ্টারের সমান লোড নিইনি, তোমাকে দিব না। তোমাকে প্রেশার দিব 5টা চ্যাপ্টারে। সেই 5টা চ্যাপ্টারের মধ্যে কৌশলগত জায়গাগুলি থাকবে, বাকি 3টা চ্যাপ্টার সম্পূর্ণ কৌশলী ভাবে শিখবো। কিন্তু পুরো সিলেবাসের যে কোনো জায়গা থেকে যদি আমাকে ভাইভাতে প্রশ্ন জিজ্ঞেস করা হয়, আই উইল হ্যাভ দ্য ক্যাপাবিলিটি টু টাচ অর টু সে রিচ দ্য কোশ্চেন। আমার কথা বোঝা গেল? জি স্যার। বুঝতে পারছি স্যার। তুমি যদি প্রশ্ন সাজেশন করো, তাহলে তোমার কোনো সিকুয়েন্সিয়াল নলেজ নাই। যেহেতু সিকুয়েন্সিয়াল নলেজ নাই, তার মানে তুমি কিছুই বুঝো নাই, তুমি জাস্ট মুখস্থ করেছো পরীক্ষায় কমন ফেলার জন্য, একটা সার্টিফিকেট নেওয়ার জন্য। আমি আসলে ওই ধরনের স্টুডেন্টদেরকে বলবো যে তোমরা ভুল পথে আছো। তোমার পক্ষেও জ্ঞান অর্জন করেই পরীক্ষাতে প্লাস পাওয়া সম্ভব। শুধু কৌশলটাকে অ্যাডপ্ট করার চেষ্টা করো। আমি তোমাদের সবাইকে বলি, তোমার মধ্যেই লুকিয়ে আছে ইন ফিউচারে একজন বড় মানুষ। এই মুহূর্তে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ছো, তোমার দুঃখ লাগছে যে আমি পাবলিকে কেন চান্স পাইনি, এই সমস্ত মানে অ্যাবসার্ড দুঃখ বিলাস বাদ দিয়ে আমি এখন যা, আমি এই আমাকে নিয়ে আমি সর্বোচ্চ কোথায় পৌঁছাতে পারি। স্যার বলছেন পৃথিবীর সব দরজা খোলা, যদি তুমি বেসিকটা বা ফাউন্ডেশনটা গড়ে নিয়ে অনার্সে মোটামুটি একটা ভালো রেজাল্ট করতে পারো। 3-র উপরে যদি থাকে, 3.5 থাকলে খুব ভালো। 3-র উপরে থাকলে তোমার দরজাটা খুললো। এবার কম্পিটিশনে তুমি যদি পাবলিক ইউনিভার্সিটি মাস্টার্সে চান্স পাও, একটা রিসার্চ মাস্টার্স ডিগ্রি করলে,
একটা পাবলিকেশন হলো, নাও দ্য ডোর অফ দ্য ওয়ার্ল্ড ইজ ওপেন ইন ফ্রন্ট অফ ইউ। এবার তুমি তোমার মতো করে ফাইট করে তোমার জায়গাটা খুঁজে পেলে। কিন্তু সেটা তো শুধু রেজাল্ট দিয়ে হবে না বাবা, মাস্টার্স এ রিসার্চ করতে গেলে তো এখন বেসিকটা ক্লিয়ার করতে হবে। এই পর্যন্ত তোমাদের কারোর কোনো কিছু জানার আছে কি? কেউ কোনো প্রশ্ন করতে চাও? স্যার, বলো। স্যার এই সাবজেক্টের জন্য কোন বইটা কিনলে ভালো হবে? আমি তো প্রথমে কাভার পেজ দেখিয়ে দিয়েছি। ও আচ্ছা, বই পাবলিকেশন। আচ্ছা স্যার, আমি তো স্যার ওই যে তবে আমি একটা কথা বলি, শোনো। হায়ার ফিজিক্সে বা হায়ার লেভেল এডুকেশনের ক্ষেত্রে একটি মাত্র বই যথেষ্ট নয়। তুমি নিজেও দেখবে, যেমন যখন আমি টেন্সর পড়াবো তখন দেখবে যে মারিয়ার স্পাইজেলের বই থেকে পড়াবো। মারিয়ার স্পাইজেলের ভেক্টর অ্যান্ড টেন্সর অ্যানালিসিস একটা বই আছে, চার্চিলের একটা বই আছে, সেটা থেকে পড়াবো। বাট সেটার বাংলা, মানে লেকচার গুলো বাংলাতে এমন ভাবে দিব যে তুমি জাস্ট ইংরেজি পেজটা দেখবা, পড়ার সময় বাংলাই পড়বা, কোনো অসুবিধা নেই। আর একটা বিপজ্জনক বিষয় হচ্ছে, যেটা তোমাদের আমি আগেও বলেছি, আমাদের বাংলাদেশে প্রিন্ট করা বইগুলো এগুলো সবই তো বড় বড় ইংরেজি রাইটার দের বই থেকে করা। তো হয় কি, এটা ওই প্রিন্টিং এর সময়, টাইপিং এর সময় অনেক ধরনের মিস্টেক হয়ে যায়। ওগুলো আমি পড়ানোর সময় কারেকশন করে দিয়ে যাই। আর অনেক সময় মূল বইটার, এটা তো তোমরা জানো না, তো তোমরা যারা থার্ড ইয়ারে পড়েছো তোমরা দেখেছো না, আমি অনেক সময় কনফিউশন থাকলে মূল বইয়ের কপি, কারণ আমার কাছে তো প্রচুর বই, এগুলো যেসব বই থেকে লেখা সব বইয়েরই অরিজিনাল কপি আমার কাছে আছে, মানে ইংলিশ বইটা আছে। তো তাতে করে তোমার ভুল পড়ার কোনো সম্ভাবনা নেই। অতএব তোমার সেলফ প্র্যাকটিসের জন্য তুমি তোমার মতো করে নিতে পারো। যেগুলো আমি দিব এগুলো তোমার আর না কিনলেও চলবে, কারণ আমি তো পিডিএফটা দিয়ে দিব। তুমি অন্য একটা বই তোমার মতো করে কিনতে পারো, কোনো অসুবিধা নেই। আমি যা পড়াবো বা তোমাকে পরীক্ষায় ভালো করার জন্য যে সমস্ত উপাদান বা রসদ প্রয়োজন সেগুলো সব আমি দিয়ে যাবো আমার। ঠিক আছে। আজকে আমি ছোট্ট একটা কম্পারেটিভ ডিসকাশনে যাব যে আসলে রিলেটিভিটি সাবজেক্টটা দরকারি বা কি ছিল, অথবা জন্মটাই বা কিভাবে হলো। তোমাদের যদি এ পর্যন্ত আর কোনো প্রশ্ন না থাকে, আমি আজকে এই বইকে ফলো করে আর তেমন অনেক কিছু বলতে চাচ্ছি না, কারণ আমি সিরিয়ালি বা সিকুয়েন্সিয়ালি লেকচারটা শুরু করব আগামী সপ্তাহ থেকে। এর মধ্যে সবাই রেজিস্ট্রেশন করে ফেলবে। আর ওই ক্লাসগুলো যারা রেজিস্ট্রেশন শেষ করবে তারাই হয়তো পাবে, কারণ প্রতিদিন তো আর ফ্রি লিঙ্ক আমি দিতে পারবো না। কেননা যাদের আগ্রহ নেই তাদেরকে আমি বিরক্ত কেন করব? আমি তো তাদের জন্য সময়টা দিব যাদের আগ্রহ আছে, যারা আমার কথাগুলোর অর্থ বুঝে যারা শিখতে চাচ্ছে, তাদের জন্য আমি সময়টা দিব। তো সে কারণে আমরা একটু ছোট্ট একটু উদাহরণ এবং প্রয়োজনটা নিয়ে, অথবা এই ধরনের একটি বিদ্যার যে আবির্ভাব ঘটলো পদার্থবিজ্ঞান জগতে, তারই বা কারণটা কি ছিল, এইটার উপর আমি ছোট্ট একটা ডিসকাশন মূলক ক্লাস করব বা কিছু আলোচনা করব, এবং সেটা করব হচ্ছে আমার মতো করে আমি বোর্ডে আলোচনা করছি। রিলেটিভিটি বাংলা কি হয়?
কথা বলো বাবা, কথা বলো। বাংলা কি হয়? আপেক্ষিকতা। আপেক্ষিকতা। আপেক্ষিকতা শব্দটার অর্থ কি? কিসের আপেক্ষিকতা? যেটা নির্দিষ্ট কোনো মানে অবস্থান নাই, বা মানে নির্দিষ্ট কোনো মান নাই, যেটার সঠিক মানটা আমরা জানি না, যেটা আপেক্ষিক। সময় স্থান এ জাতীয় কিছুর এই আপেক্ষিকতা থেকে বুঝছিলাম আমরা পাথরটা, ওইটা। দাঁড়াও আমি তোমাকে একদম তোমার চিন্তা করার ক্ষমতাটাকে আমি একদম একটা সহজ জায়গাতে নিয়ে যাচ্ছি। দেখো, মানে তুমি এখন যে সমস্যাটা তোমার হচ্ছে যে তুমি কিভাবে চিন্তাটা শুরু করবে, এই ভাবনার জায়গাটা তুমি খুঁজে পাচ্ছ না। ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি কে ওয়ান টু থ্রি না কি একটা দেখলাম, তাকে ভুল দেখলাম। হ্যাঁ, ওয়ান টু থ্রি কে বাবা, ওয়ান টু থ্রি। আচ্ছা, যাই হোক। একটা বস্তু। এখন এইটার একটা রেফারেন্স ভর হচ্ছে 1 কেজি। এখানে একটা লোক, আমরা ওয়েট করলাম, বললাম এই লোকটার ভর হচ্ছে 70 কেজি। কিভাবে বললাম? এটাকে একটা স্ট্যান্ডার্ড ধরে নিয়েছি, নিয়ে তার সঙ্গে কম্পেয়ার করে দেখলাম যে এইটা ইন্টু ফর 70 হচ্ছে এই 7, লোকটা। মানে 70 গুণ এই 20। এই ধরনের না, 70 গুণ। এখন বাজারে যে আমরা এখন বাজার করতে যাই, আমাদের তো সৎ মানুষের ভরপুর সমাজ এখন। এটারে করে দিল ধরো 0.9 কেজির 1 কেজি হিসেবে চালাইলো, তাইলে তখন কত গুণ হবে? 0। তেষট্টি। তাহলে আমি যদি এইটাকে স্ট্যান্ডার্ড ধরি, তাহলে আমার মেজারমেন্টের হিসাব হচ্ছে 70। আরে বাবা, এটা টাচ করো না তোমরা, উফ! বারবার বলছি স্ক্রিনে টাচ করো না, টাচ করলে তো হবে না। আমি তো তোমাদেরকে ডিসেবল করি নাই। তোমরা এটা কেন বুঝতে পারছো না? আমি তো তোমাদের ডিসেবল করি নাই, তোমরা স্ক্রিনে টাচ করো না প্লিজ। কেন এমন করছো তোমরা? স্ক্রিনে টাচ করো না, স্ক্রিনে টাচ করো না। তাহলে আমি ঝামেলায় পড়ে যাবো তো, এই যে সরে যাচ্ছে না। তাহলে দেখো, আমরা যদি এটাকে স্ট্যান্ডার্ড ধরি, তাহলে এই ভদ্রলোকের ভর হচ্ছে 70 কেজি। আর যদি এটাকে স্ট্যান্ডার্ড ধরি, তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। হচ্ছে কিনা? হ্যাঁ স্যার। তার মানে কি হলো? ইউ নিড এ রেফারেন্স, রাইট? হ্যাঁ স্যার, মানে একটা মূল জিনিস ধরে ওইটার সাপেক্ষে অন্য কিছুর মানে প্রসঙ্গ, ভর। প্রসঙ্গ, প্রসঙ্গ, হচ্ছে তার পরিবর্তনে পরিবর্তিত হবে। প্রসঙ্গ। যেমন দেখো, মানে আমি তোমাদেরকে ভাবনা উৎকর্ষক কিছু উদাহরণ এবং মানে থিওরিটিক্যাল ফিজিক্সে ব্রেনটাকে কিভাবে অ্যাক্টিভ করতে হয়, ভাবনাগুলোকে কিভাবে সঠিকতার জায়গাতে নিতে হয়,
আমরা চোখ বন্ধ করেও কিভাবে দেখতে পারি, এই ট্রেনিংটা আমি সামান্য একটু দেওয়ার চেষ্টা করবো আজকে সময়ের মধ্যে। এগুলো কিন্তু সব থিওরিটিক্যাল কোর্স। তুমি দাঁড়িয়ে আছো এখানে, তুমি দাঁড়িয়েই আছো। তুমি আর আমি কথা বলছিলাম। এটা একটা ট্রেন স্টেশন। তো যখন ট্রেনটা লাইন বরাবর, আমার বগিটা ছিল এখানে, আমি এই জানালায় বসেছিলাম। ভালো করে খেয়াল করো, আমি এখানে বসে আছি, আমার পিছনের সিটে আরেকজন বসে আছেন, সামনের সিটে আরেকজন আছেন, এই সাইডে আরেকজন আছেন, এখানে আরেকজন আছেন, তাই না? তুমি হচ্ছে দাঁড়িয়ে আছো স্টেশন, আমাকে সি অফ করতে আসছো। কথাগুলো খুব ভালো করে মাথায় ঢোকানোর চেষ্টা করো। হঠাৎ করে হুইসেল দিয়ে ট্রেনটা টান দিল, তুমি কিন্তু দাঁড়িয়েই আছো। তাহলে তোমার বেগ জিরো উইথ রেসপেক্ট টু দা প্ল্যাটফর্ম, আমার বেগ ভি উইথ রেসপেক্ট টু দ্য প্ল্যাটফর্ম। দ্যাট মিনস তুমি যদি প্ল্যাটফর্মের সাপেক্ষে স্থির হও, তাহলে আমার বেগ প্ল্যাটফর্মের সাপেক্ষেও যা, তোমার সাপেক্ষেও তাই। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ভালো করে মাথায় ঢোকাও। কি নাইমা, ভাবনার জায়গাগুলো তৈরি হচ্ছে। জাফর আসছে, আবু জাফর আসছে। আদাব স্যার। আদা, এত দেরি করলে কেন? স্যার ওই খেয়াল ছিল না স্যার ক্লাস আসলে। না, এটাই তো, এটা খেয়াল রাখার দরকারটাই বাকি। যাক, তারপর খেয়াল হয়েছে, এটাই তো আলহামদুলিল্লাহ। এখন আমরা একটু মাথায় ঢোকাই। আমি শুরুতে তোমাকে খোঁজ করেছি যে তুমি আসোনি, তুমি তো আসার কথা। তাহলে এই লোকটা দাঁড়িয়ে আছে, তুমি দাঁড়িয়ে আছো উইথ রেসপেক্ট টু, আচ্ছা তুমি দাঁড়িয়ে আছো প্ল্যাটফর্মের সাপেক্ষে, এটা আমি কিভাবে নিশ্চিত হলাম বলো তো? কেবল স্যার প্ল্যাটফর্মের সাপেক্ষে আমার অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না। একদম 100% রাইট আনসার। মানে আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেই বিন্দুতে দাঁড়িয়ে আছি, এবং কোনো বাহ্যিক কারণ আমার উপর কাজ করেনি আমার অবস্থান পরিবর্তনের, বিশেষ করে প্ল্যাটফর্মের রেসপেক্ট। ট্রেনটা যখন যাত্রা শুরু করলো তখন আমি দেখতে পাচ্ছি যে আমি আস্তে 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 এখানে চলে আসছি। কিরে, অবস্থানে পরিবর্তন হচ্ছে। এখন আমি তোমাকে বলছি, কিরে তুই চলে যাচ্ছিস কেন দোস্ত, তুই চলে যাচ্ছিস কেন, দাঁড়া না। তুমি বলছো আর আমি কোথায় চলে যাচ্ছি, আমি তো যেখানে বসে সেখানে বসে আছি। তুই না আমার থেকে পিছনে চলে যাচ্ছিস। কোনটা সঠিক? স্যার দুজনেরটাই সঠিক। দুজন সঠিক স্যার। কার সাপেক্ষে কার তুলনা করা হচ্ছে এর উপর তো নির্ভর করবে।
আর যদি আমি বলি যে এখানে আমার রেফারেন্স হচ্ছে প্ল্যাটফর্ম, তাহলে কোনটা সঠিক? প্ল্যাটফর্মের তো সাপেক্ষে যে বলবো স্যার ঠিক। গতিশীল এবং যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে সে স্থির। তোমরা যেটা বললা সেটা হচ্ছে কি, দুইজনেই সঠিক যখন কোনো রেফারেন্স নাই। নাই। ঠিক না? আমরা হ্যাঁ একটু স্যার। পিছন দিকে যাই তো, আবার দেখো তো কি মজার জিনিস ফিজিক্স, তোমরা ভয় পাও, অদ্ভুত ব্যাপার। তাহলে তোমার কথা মতো এখানেও দুইজনেই সঠিক, ঠিক? হ্যাঁ, যে রেফারেন্স না থাকে। এ আসল কথাটা এবার বলো। রেফারেন্স যদি না থাকে, তার মানে হলো ইউ মাস্ট হ্যাভ টু হ্যাভ a reference value রেফারেন্স। or reference coordinate or reference frame. তাই। একজন সৎ ব্যবসায়ী সে 1 কেজি কে 1 কেজি হিসেবেই কম্পেয়ার করে ব্যবসা করছে, আর একজন অসৎ ব্যবসায়ী সে 900 গ্রামকে 1 কেজি রেফারেন্স দিয়ে ব্যবসা করছে। তাহলে এখানে সঠিক কে? দুইজনই নিশ্চয়ই সঠিক নয়। না স্যার। না স্যার। তার জি। মানে স্ট্যান্ডার্ডাইজেশন যখন তুমি করবে তখন তোমার একটা ফ্রেম অফ রেফারেন্স প্রয়োজন। মাথায় ঢুকলো? হ্যাঁ স্যার। আমার ভর হচ্ছে 72 কেজি, উইথ রেসপেক্ট টু হোয়াট? ওই যে 1 কেজির, 1 কেজির সাথে গুণ করে। ঠিক? তাহলে এখানে রেফারেন্স কোনটা? আমি রিলেটিভিটি, ওয়ান ওয়ান রিলেটিভিসিটি কেজি স্যার। পড়ার এক গুরুত্বের কেজি উপরে আলোকপাত করছি। প্লিজ আমার সঙ্গে রেসপন্স করো, আমার সাথে ইনভলভ ওয়ান হও। কেজি স্যার। তাহলে দিস ওয়াজ দ্য রেফারেন্স স্ট্যান্ডার্ড। হ্যাঁ স্যার। এখন মনে করো আমাদের জাফরের ওজন হলো ধরো 50 50 কেজি। কথার কথা কি, জাফর মন খারাপ করো না, তোমাকে আমি অত হালকা মনে করি না, জাস্ট রেফারেন্স দিলাম। এইটাকে যদি আমি এখন ইউনিট ধরি, ওই 50 কেজি জাফর কিন্তু এইটা অনুযায়ী হিসাব করা হয়েছে। বাট আমারটা আমি প্রকাশ করতে চাচ্ছি ইন দ্য ইউনিট অফ জাফর। তাহলে কি হবে? 72 ডিভাইডেড বাই 50, 1, 22, 4, 20, 0, 204। তাহলে এই ইউনিটটাকে যদি আমি ইন টার্মস অফ আবু জাফর আনি, তাহলে আমার ভর হচ্ছে 1.404 আবু জাফর, নট কেজি। মাথায় ঢুকেছে জিনিসটা? জি হোয়াট ইজ স্যার। রিলেটিভ? হোয়াট ইজ রিলেটিভ মাথায় ঢুকেছে? এখন আমরা একটু পিছন দিকে যাই। তোমরা কি সবাই বুঝতে পারছো? সবাই কি স্যারের কথা শুনতে পাচ্ছ তোমরা? খুব ইন্টারেস্টিং জিনিস কিন্তু রিলেটিভিটি, এখানে জি স্যার, কঠিন শোনা লাগার যাচ্ছে কোনো স্যার। কারণ নেই। হ্যাঁ, সবাই শুনতে পাচ্ছ তো? জি স্যার। জি স্যার। ইয়েস, ওরা দুইজনেই রাইট। এ মনে করছে আই অ্যাম অ্যাট রেস্ট,
দ্য ট্রেন ইন মোশন। আর তুমি মনে করছো আই অ্যাম অ্যাট রেস্ট, দ্য প্ল্যাটফর্ম ইজ ইন মোশন। তুমি কিভাবে প্রমাণ করবা যে কে সঠিক আর কে বেঠিক? রেফারেন্স সাথে স্যার। বাবারে, রেফারেন্সের সাথে তো বটেই, কিন্তু ঘটনাটা হচ্ছে যে দুইজনের দাবি তো কোনোটাই অমূলক না। একটা অমূলক না, কারণ ও দেখতে পাচ্ছে যে আমার পিছনের সিটে যে বসেছিল সে আধ ঘন্টা আগে যেখানে ছিল এখনো সেখানেই আছে। সামনের সিটে যে ছিল সে আধ ঘন্টা 45 মিনিট আগে সেখানেই আছে। পাশের জন সেখানে, তো আমি কোথায় গতিশীল হলাম? আমি তো এখান থেকে উঠিই নাই। আবার তুমি বলছো যে আমি তো, বাবা আমি তো চিটাগাং স্টেশনে যেখানে দাঁড়াইছিলাম সেখানেই আছি, আমি তো কোনো মুভমেন্টের মধ্যে যাই নাই। কি রে, কি আশ্চর্য বাবা! তাহলে দোস্ত তুই আমার থেকে কেমন দূরে চলে যাচ্ছস? তুমি বলছো আমারও তো একই প্রশ্ন, আমি তো উঠি নাই আমার জায়গা থেকে। কিছু ভাবা যায়? ভাবনার জায়গা তৈরি হয়। হ্যাঁ স্যার। আমরা ছোটবেলায় যখন মজার মজার ধাঁধা পড়তাম, লাস্টে গিয়ে একটা কথা থাকতো, কালিদাস পণ্ডিত কয় যা ভেবেছো তা নয়। অতএব তুমি যত সহজে হিসাবটা মিলাতে চাচ্ছ, হিসাবটা এত সহজ নয়। তাহলে কি? Definitely, it's relative. There are two such reference frames. One is at rest in your consideration, another one is in motion along any certain axis. আমরা যদি ধরি এটা প্ল্যাটফর্ম, ট্রেনের গতির দিকটা হচ্ছে এক্স এক্সিস, তাহলে এক্স ওয়াই জেড। এটা ট্রেন, এটা এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম। নাও this frame is in motion with respect to this. So you have no option to say anything absolute. Anything absolute. কারণ তুমি আজকে বিমানে করে আমেরিকায় চলে গেছো, তুমি বলছো আমি আমার স্যারকে 13,000 কিলোমিটার দূরে ফেলে আসছি। অসম্ভব। তুমি ফেলে আসো, তুমি চলে গেছো আমার থেকে 13,000 কিলোমিটার দূরে। কথা তো দুইটাই সত্য। তখন প্রশ্ন আসবে, although the all the solar system, not only solar system, the total universe is in relative motion. Relative motion means what? একজনের সাপেক্ষে আর একজন গতিশীল। So you have no right to say anything at absolute rest or anything in absolute motion. Everything is relative to each other. Clear? And that is the only truth. আমরা যেগুলো বলি এগুলো। তাহলে বিপদটা কোথায় দাঁড়ালো দেখো, এটা এস প্রাইম, এটা এস প্রাইম প্রাইম। সাধারণত আমরা রিলেটিভিটির মধ্যে প্রাইম দিয়ে আমরা গতিশীল কাঠামোকে বোঝাই। ফর এক্সাম্পল, এটার গতিশীলতা হচ্ছে বি, আর এখানে এর কোনো গতিশীলতা নাই, দ্যাট মিনস ওর ইউ ইজ ইকুয়াল টু জিরো অ্যাট রেস্ট। তো অ্যাট রেস্ট বলছো, কোন সাহসে বলছো তুমি অ্যাট রেস্ট? কোন অধিকারে বলছো?
তার কারণ হচ্ছে ও কিন্তু কারো না কারো সাপেক্ষে রয়েছে, যার সাপেক্ষে আমি একটা, যেমন এর আগে বলেছি প্ল্যাটফর্ম, তারপরে দেখিয়েছি তোমাকে, তারপরে দেখিয়েছি ট্রেনের বগি। বুঝতে পেরেছো? ঠিক কিনা? জি জি স্যার। স্যার। স্যার তোমার বয়স হচ্ছে আজকে 23 বছর, আমি এটা আন্দাজে বললাম আর কি, বা 24 বছর, যাদের 23 বছরে ধর, তোমাদের ফোর্থ ইয়ারে 23 বছর হওয়ার সম্ভাবনা বেশি। নাকি তোমাদের এভারেজ এজ কত এখন, 23 না 24? স্যার 23 স্যার 24। ওইটাই স্যার। স্যার 23-24 স্যার, ওইটাই স্যার। 23। কিভাবে আমি বলবো এটা? এই টাইমটা আমি কাউন্ট করলাম কিভাবে? আমাদের জন্ম সাল থেকে স্যার এখন এটা বিয়োগ দিছেন। আজকে এই মুহূর্তে যা জন্ম হয়েছে সেটাকে জিরো ধরেছি, ধরে তোমারটা 23 পাই। অর্থাৎ আজকের এটা দিনটা টাইমের যে ক্যালকুলেশনে এখানে এসছে, সেই ক্যালকুলেশন প্রসিডিওর অনুযায়ী ব্যাকে গিয়ে হিসাব করে দেখলাম যে এইটাকে যদি আমি ইউনিট ধরি তাহলে তোমার বয়সটাকে 23 বছর বলতে হয়। আবার স্যার 23 বছর বলতে স্যার, তো এটা স্যার পৃথিবীর গতির সাপেক্ষে 23 বছর। না, টাইমের যে ইউনিট, টাইমের ইউনিটের সাথে পৃথিবীর গতি না, আমরা টাইম ইউনিটের আলাদা একটা হিসাব আছে, টাইম ইউনিটের আলাদা একটা হিসাব আছে। ওকে স্যার। সব যদি বেঁচে থাকি বাবা পড়াবো, আর বেঁচে না থাকলে তো পড়াতে পারবো না। কিন্তু ইন্টারেস্টিং, এই তোমাকে যে আমি আজকের লেকচারটা দিচ্ছি, তুমি কেন ভাববে যে তোমাকে আপেক্ষিকতার তত্ত্ব পড়তে হবে? আইনস্টাইন কেন এত বিখ্যাত মানুষ হল, কি এমন বলেছেন, বা কি এমন মানে অ্যাডভান্সড ভাবনা তিনি ভেবেছিলেন, যে কারণে আমরা মানে আইনস্টাইন বলতে আমরা অজ্ঞান হয়ে যাই? মানে এমন কি মানুষ তিনি ছিলেন, এমন কি ধরনের মেধা তার ছিল, এমন কোন লেভেলের চিন্তা ভাবনা তিনি করতে পারতেন? তো সেটা সম্পর্কে একটু জানতে হলে তো ভাবনা উদ্দীপক কিছু জায়গা আমাদের পৌঁছাতে হবে, তাই না? মানুষের মস্তিষ্ক কত সূক্ষ্ম ভাবে ভাবতে পারে। আমি এতক্ষণ ধরে যা বললাম, নতুন নতুন কিছু ভাবনার জায়গা তোমার মধ্যে আমি আহ, মানে ইমপ্ল্যান্ট করার চেষ্টা করেছি। এখানে আমার কোনো অবদান নাই, এটা আইনস্টাইন যে করে গেছেন। আর তার আবিষ্কার থেকে আমি যতটুকু, আমার মতো একজন মানুষ আমি যতটুকু উপলব্ধি করতে পেরেছি, সেই আলোকে আমি কথাগুলো বলছি। এমন হতে পারতো যে আইনস্টাইনের জন্মের আগেও তো পৃথিবীতে বা বিশ্ব ব্রহ্মাণ্ডে ঘটনাগুলো এভাবে ঘটতো, কেউ তো ভাবেনি, কেউ তো তার আগে ভাবেনি। একজন মানুষও তো পৃথিবীতে আসেনি তার মতো করে ভাবার। তাহলে তাহলে আর 100-200 বছর পরেও যে ভাবনাগুলো আরো অ্যাডভান্সড হবে না, অথবা ভাবনার মধ্যে, যেমন তুমি টেকনোলজির কথাই বলো না বাবা, আমরা কখনো ভেবেছি যে আমার পুরো পৃথিবী হাতের মধ্যে থাকবে? এটা কল্পনা করা যায়? একটু কল্পনা করতে পেরেছি 20 বছর আগে? তাহলে ভাবনাগুলো কোথায় পৌঁছাচ্ছে, ভাবনাগুলো কোথায় গিয়ে পৌঁছাচ্ছে, ভাবনা কত ভাবে চিন্তার মডিফিকেশন হতে হবে, চিন্তার জটিলতার জায়গাগুলো কেমন হতে। আমি জাস্ট এই জিনিসটার রসদ দেওয়ার জন্য, তোমাদেরকে অনুপ্রাণিত করার জন্য আমি বলছি, ভাবো কত রকম কাণ্ড ঘটতে পারে, ভাবো। এটাকে আমরা বলছি নিশ্চল কাঠামো, এটাকে বলছি সচল কাঠামো। ভালো কথা। তাহলে এইটা আর এটা যখন একই জায়গাতে ছিল, এই দুজন একই জায়গাতে ছিল, টি সময় পরে এই দুজনের মধ্যে দূরত্ব হয়ে যাচ্ছে ভিটি। তাহলে যে ব্যক্তি, দুজন একই জায়গাতে ছিল, ওই যে তোমার ট্রেনের বন্ধু, তার স্থানাঙ্ক এখানে থাকা অবস্থায় ছিল মনে করো পি বিন্দুতে, এক্স, ওয়াই, জেড। এখন ও তো চলে আসছে এখানে, এই কাঠামো সাপেক্ষে তার
হয়েছে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম। এখন তুমি তো এখন এখানে দাঁড়িয়ে আছো, তোমার কি অধিকার নাই তোমার বোঝার যে আমার বন্ধুটা এখন কই আছে? তখনই তো প্রশ্ন আসবে, তাহলে এক্স আর এক্স প্রাইমের মধ্যে সম্পর্ক কি? কারণ ট্রেন তো ওয়াই এর দিকেও চলে নাই, জেড এর দিকেও চলে নাই, চলেছে এক্স এর দিকে, তাহলে আমি সম্পর্ক কিভাবে বের করব? এই বের করতে গিয়ে দাঁড়ালো আর এক ঝামেলা, একটা ক্লাসিক্যাল আর একটা রিলেটিভিস্টিক। ওখান থেকেই রিলেটিভিস্টিক কনসেপ্টটা এসছে। ক্লাসিক্যালি বললে আমি বলবো যে হ্যাঁ, এটা ভিটি আর এইটুকু হচ্ছে এক্স প্রাইম, তাহলে এক্স ইজ ইকুয়াল টু এক্স প্রাইম প্লাস ভিটি। এরপরে আমরা মাইকেল স্যামুয়েল এক্সপেরিমেন্টের পরে যখন সব তো পড়াবো আগামী ক্লাসে, লরেন্স ট্রান্সফরমেশন, উনি বললেন যে না, এটা ইকুয়াল টু না, এটা হবে সমানুপাতিক। বা এটাকে যদি এক্স প্রাইম ইকুয়াল টু এক্স মাইনাস ভিটি বলি আমি, এটা হবে সমানুপাতিক, সমান হবে না। পরে গিয়ে দেখা গেল যে আসলে এই সমানুপাতিক অর্থাৎ এক্স প্রাইম ইকুয়াল টু এক্স মাইনাস ভিটি যদি আমি বলি, এটা সমানুপাতিক যদি বলি, এটা সমান করতে গেলে স্যার বোর্ডটা না এক কর্নারে হয়ে গেছে, টুলস এর কারণে দেখতেই পারছি না কিছু। এখন আরে এই প্রবলেমটা আমারও হচ্ছে, মানে এখন দেখো তো বোর্ডে। মা, এখন দেখো তো, এখন দেখো তো গিয়েছে কিনা। না স্যার, একদমই মানে ছোট ছোট লেখা আর এক কর্নারে হয়ে যাওয়ার কারণে টুলস এর স্যার পিছনে চলে গিয়েছে। স্যার আমি এটা তো স্যার সরিয়ে দিয়েছি, দেখো তো। স্যার হ্যাঁ এটা তো বলো। স্যার এটা তো স্যার প্রত্যেক ব্যক্তি স্যার নিজ নিজ পরিবর্তন করতে পারে স্যার। জুম করা যায়, জুম আউট করা যায়, সবকিছু করা যায় স্যার। স্যারের সেন্সরটা ফলো করতেছে না, গত ক্লাসে দেখলাম স্যারেরটা ফলো করছে না। এখন আহ, দেখো তো দেখা যাচ্ছে কিনা। স্যার আমি তো সবসময় দেখতেছি স্যার। ওদের বোধহয় হতে পারে কোনো, আচ্ছা, এটা অ্যাডজাস্ট হয়ে যাবে আশা করি। আমার কথাগুলো গুরুত্বপূর্ণ বাবা, এটা আমি তো এখানে লিখছি আমার মনের মতো করে আমি লিখছি, এখানে তো আমি তোমার বইয়ের কোনো সিকুয়েন্সিয়াল লেকচার দিচ্ছি না। তাহলে এই যে সমানুপাতিক এবং সমান, এই কন্ট্রাডিকশনটা যেখান থেকে শুরু হলো, ওখান থেকে শুরু হলো রিলেটিভিটি। তো নেক্সট ক্লাসটা আমরা শুরু করব গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন, তারপরে তার লিমিটেশনস, তারপরে হচ্ছে মাইকেলসন অ্যান্ড মোরলি এক্সপেরিমেন্ট। আগামী ক্লাসে দেখবা যে মানে ফিজিক্সের মজার জিনিসগুলো কোথায় এবং এত আনন্দ কেন মানুষ। তোমরা মনে করো ফিজিক্স অনেক কঠিন, তাহলে পৃথিবীতে এত শিক্ষক, এত ছাত্র কেন ফিজিক্স এনজয় করে, থিওরিটিক্যাল ফিজিক্স? এর কারণগুলো শুরু হবে, কারণ ফোর্থ ইয়ারটা ডেফিনেটলি এটা একটা অ্যাডভান্সড লেভেল এবং মজা পাওয়ার সব উপকরণ এখানে রয়েছে। আমি চেষ্টা করব বাবা তোমাদেরকে যতটুকু সম্ভব দেওয়ার, আর তোমরা যদি সচেষ্ট থাকো তাহলে আশা করি আমরা ফিজিক্স শেখার কারণ এবং মাধ্যম দুটোই পাবো। কেমন? সবাই ভালো থেকো, যারা আগ্রহী আছো তোমরা যত দ্রুত সম্ভব রেজিস্ট্রেশনটা করে ফেলো। আমি খুব আশা করছি, আমার ফিজিক্যাল কন্ডিশনটা এখন যেরকম আছে, আমি হোপফুল যে হয়তো এটা সাস্টেইন করবে। মেডিকেশন শুরু করেছে, সবার জন্য দোয়া আশীর্বাদ রইল, সবাই ভালো থেকো। আগামী সপ্তাহ থেকে আমি একটা রুটিন দিয়ে দিব এবং সিরিয়াল আমরা শুরু করব। তবে এই পর্যন্ত যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা জিজ্ঞেস করতে পারো। আর যদি না থাকে তাহলে শুভরাত্রি। শুভরাত্রি শুভরাত্রি আমি স্যার, নমস্কার। আমি শুভরাত্রি। আমি রাখার আগে একটা কথা বলবো, নিজেকে কখনো ছোট মনে করবে না, নিজেকে কখনো অযোগ্য মনে করবে না, নিজেকে কখনো কারোর চেয়ে কম গুরুত্বপূর্ণ মনে করবে না। পৃথিবীতে প্রতিটি মানুষের নিজস্ব একটা কোঅর্ডিনেট আছে, স্থানাঙ্ক আছে।
আর এই জন্যই মানুষ হচ্ছে অনবদ্য বা একটা ইউনিক ক্রিয়েশন। সো তোমার দ্বারা যা করা সম্ভব সেটা পৃথিবীতে আর কারো দ্বারা করা সম্ভব নয়। তুমি যদি না করতে পারো, সেটা না করা থেকে যাবে। আমি এটাই বুঝি। সো সেলফ রেসপেক্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং। সেলফ রেসপেক্ট থেকে সেলফ কনফিডেন্স তৈরি হয়, আর সেলফ কনফিডেন্স থেকে তৈরি হয় ক্রিয়েটিভিটি, আর ক্রিয়েটিভিটি মানুষকে নিয়ে যায় তার লক্ষ্যে। তোমরা এখানে কতজন আমার ক্লাস কন্টিনিউ করবে না করবে, আমি সেটা নিয়ে একদমই চিন্তা করছি না। আমি চিন্তা করছি তুমি যেন নিজেকে না ঠকাও, তুমি যেন নিজেকে অবমূল্যায়ন করে নিজের গন্তব্য থেকে সরে না যাও। এটা হচ্ছে সবার প্রতি আমার অনুরোধ। কেননা আমার দেশের একটা সন্তান নষ্ট হয়ে যাওয়া অথবা তার গন্তব্যে পৌঁছাতে না পারা মানে এটা কিন্তু বৃহদার্থে আমারও ক্ষতি, আমার দেশের ক্ষতি, জাতির ক্ষতি। এটা যেন না হয়। আমি একবারও বলবো না যে তুমি এখানে রেজিস্ট্রেশন করে কন্টিনিউ করো, একটি বারের জন্য বলবো না। বাট ইফ ইউ ফিল দিস, তোমার যদি মনে হয় যে এটা কন্টিনিউ করলে তুমি ইউ উইল বি বেনিফিটেড, অনলি দেন, আবারও বলছি অনলি অ্যান্ড অনলি দেন ইউ উইল কন্টিনিউ। কিন্তু আমি যে ইনস্ট্রাকটিভ কথাগুলো বলেছি, এখানে ইনস্ট্রাকশন গুলো দিয়েছি, কথাগুলো খুব মাথায় রেখো। সবাই ভালো থেকো বাবা, তোমরা আমাদের আগামী প্রজন্ম। তোমাদের ভালো থাকাই আমাদের ভালো থাকা। আমাদের দ্বারা যা সম্ভব ছিল তা অনেকাংশেই প্রায় আমরা করে ফেলেছি। আর এরপরে যা করব সেটা হচ্ছে আমাদের জন্য বাড়তি, পৃথিবীর জন্য নয়। পৃথিবীর জন্য করার আর অনেক কিছু বাকি আছে, কিন্তু আমাদের জন্য বাড়তি। তোমরা যেন শুরু থেকেই তোমাদের প্ল্যানিংটা সুন্দর করে করতে পারো। জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ছো বলে তুমি তুচ্ছ তাচ্ছিল্য কোনো মানুষ নও। এটা যদি কেউ ভাবে, আমি তাকে অশিক্ষিত বলবো। বরং আমি যা করছি আমার থেকে 1000 গুণ বেশি করার ক্ষমতা তোমার মধ্যে রয়েছে। জাস্ট ট্রাই টু ইনভেন্ট ইউরসেলফ, ট্রাই টু ডিসকভার ইউরসেলফ। আই এম সরি ফর মাই ওয়ার্ড। ট্রাই টু ডিসকভার ইউরসেলফ। শুভরাত্রি, সবাই ভালো থেকো। হুম